গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 রক্ত ও সঞ্চালন অধ্যায়টি পড়ছিলাম। তো এটির প্রথম লেকচারটি তোমরা আশা করছি দেখেছো, বা যদি এখনও না দেখে থাকো অবশ্যই ক্লাসটি করে নাও, কারণ সেখানে রক্ত ও তার উপাদানগুলো কী অনুপাতে আছে, তারা কি ধরনের কাজ করে, রক্তের কাজ কি, রক্তের বৈশিষ্ট্যগুলো কি, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শ্বেত রক্তকণিকা, যাকে আমরা WBC বা হোয়াইট ব্লাড কর্পাসলস বা লিউকোসাইট নামেও জেনে থাকি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। লিউকোসাইট শব্দটির এসেছে লিউকোস, যার অর্থ হচ্ছে বর্ণহীন, এবং কাইটোস, যার অর্থ হচ্ছে কোষ। এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে লিউকোস এবং কাইটোস, যার অর্থ দাঁড়ায় বর্ণহীন কোষ। এখান থেকে লিউকোসাইটের উদ্ভব। অর্থাৎ যে কোষের নির্দিষ্ট কোনো বর্ণ নেই, আমরা যেমন বলি যে পানির নির্দিষ্ট কোনো রং নেই, ঠিক তেমনি এই ধরনের কোষগুলোর নির্দিষ্ট কোনো বর্ণ নেই। তারা এমন কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না যে কারণে তাদেরকে আমি হয়তো অন্য কোনো বর্ণ ডাকতে পারতাম বা তাকে অন্য কোনো নাম দেওয়া যেত। তাই একে বলা হচ্ছে সাদা বা শ্বেত রক্তকণিকা। যেহেতু কোনো বর্ণ নেই, সাদা বা শ্বেত রক্তকণিকা বলা হচ্ছে। আর রক্তকণিকা কেন বলা হচ্ছে, কোষ কেন বলা হচ্ছে না, এই প্রশ্নটির উত্তর আমি আমার এই চ্যাপ্টারেরই গত লেকচারটিতে দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে প্লিজ দেখে নিও। আচ্ছা, তো আমরা সবাই পড়ে এসেছি, বিজ্ঞান বই অজস্রবার পড়ে এসেছি বা জানি যে শ্বেত রক্তকণিকা মানেই হচ্ছে তারা আমাদের দেহের জীবাণুগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবে। তারা আমাদের দেহটাকে বাইরের রোগ জীবাণুগুলো থেকে রক্ষা করবে, প্রতিরোধ করবে তাদেরকে। রোগ জীবাণুগুলোকে প্রতিরোধ করে দেহটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। তারাই হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেত রক্তকণিকাগুলো আমাদের দেহে দেখা যাচ্ছে লোহিত রক্তকণিকার চেয়েও অনেক অনেক মানে কম অনুপাতে থাকে। তো দেখা যায় যে সাধারণত একজন নবজাতক বা হচ্ছে একজন পূর্ণবয়স্ক পুরুষ বা একজন পূর্ণবয়স্ক নারী বিভিন্ন জায়গায় তাদের বয়স অনুপাতে শ্বেত রক্তকণিকার পরিমাণ কম বেশি থাকতে পারে। ওকে, তবে সাধারণত একজন পূর্ণবয়স্ক মানবদেহে গড়ে প্রতি রক্তের প্রতি লিটারে দেখা যায় 4,000 থেকে 10,000 বা 11,000 পর্যন্ত শ্বেত রক্তকণিকা থাকে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, প্রতি মাইক্রোলিটার রক্তে 4,000 থেকে 11,000 পর্যন্ত তোমার শ্বেত রক্তকণিকা আছে। যেখানে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে তোমার লোহিত রক্তকণিকা থাকে দেখা যায় হতে পারে সেটা 54 থেকে 50 লাখ, মানে 50 থেকে 54 লাখ বা 60 থেকে 70 লাখ এরকম পর্যন্ত লোহিত রক্তকণিকা থাকে। তো অবশ্যই সে অনুপাতে শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেক কম, লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম। তবুও কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের দেহকে সুরক্ষিত রাখছে। তো যদি এমন হয় যে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে অত্যন্ত কমে যায়, তাহলে কি হবে? যদি শ্বেত রক্তকণিকা আমাদের দেহে অনেকটুকু কমে যায়, তাহলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, আমরা যে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা আমাদের কমে যাবে। আবার যদি এমন হয় যে শ্বেত রক্তকণিকা অনেক বেড়ে গেল, স্বাভাবিকের তুলনায় অনেক
বেড়ে গেল, তাহলেও কিন্তু সেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে লিউকেমিয়া নামক একটা রোগ হতে পারে, যা আমাদের মানুষের জন্য মৃত্যুর কারণও হতে পারে। তো এই শ্বেত রক্তকণিকাগুলোর যে কোষগুলো, সেই কোষগুলোর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার উপস্থিতির উপর ভিত্তি করে তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গ্র্যানিউলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা, আর এটি হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। আচ্ছা, তো গ্র্যানিউলস বা দানা এগুলোর উপস্থিতি যেখানে আছে, অর্থাৎ গ্র্যানিউলস বা দানা এগুলোর উপস্থিতি যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যায় তারা হচ্ছে দানাদার। খুব সহজ, দানা যেখানে আছে তারা দানাদার, তাই তারা গ্র্যানিউলোসাইট। আর দানা যেখানে নেই, যেসব শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানা নেই বা দানাদার এই সকল উপাদান বা পদার্থ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেই এসব কোষে, তাদেরকে বলবো অদানাদার বা অ্যাগ্রানিউলোসাইট। তো এই অ্যাগ্রানুলোসাইট এটাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। তুমি অবশ্যই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওটিতে দেখতে পাচ্ছ যে একটি হচ্ছে লিম্ফোসাইট, অপরটি হচ্ছে মনোসাইট। আর দানাদার বা গ্র্যানিউলোসাইট বা গ্র্যানিউলার যেটা, সেটাকে আরও তিনটি ভাগে ভাগ করা যায়। তারা হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল এবং ইউসিনোফিল। তো এখানে তুমি গ্র্যানিউলারে যে শ্রেণীবিভাগ সেখানে দেখতে পাচ্ছ সবার শেষে একটি করে ফিল আছে, অর্থাৎ নামের মধ্যে একটা সাদৃশ্য দেখা যাচ্ছে। আসলে গ্র্যানুলারি নামের মধ্যে সাদৃশ্য কেন বা এগুলোর নাম এরকম কেন? বেসোফিল নামটা শুনলে একটা বেস বা ক্ষারের সাথে একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। নিউট্রোফিল বা নিউট্রাল এই ওয়ার্ডটার সাথে একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। ইউসিনোফিল বা ইউসিন নামক একটা রঞ্জক পদার্থের সাথে এটার সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম কেন? আমরা জানি, আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম কিছু ব্যাকটেরিয়া তাদেরকে কোষকে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে যাব, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বিভিন্ন রকম রঞ্জক পদার্থ দিয়ে সেটাকে রঞ্জিত করতাম, তারপর সেটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখতাম। স্বাভাবিক অবস্থায় এই ব্যাকটেরিয়াগুলো যখন কোনো রঞ্জক পদার্থকে ধারণ করতে পারে সেটাকে আমরা বলতাম গ্রাম পজিটিভ, আর যারা এই রঞ্জক পদার্থকে ধারণ করতে পারে না তাদেরকে আমরা বলতাম গ্রাম নেগেটিভ। তো এইখানেও শুধুমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নয়, বিভিন্ন ধরনের কোষের ক্ষেত্রেও তাদেরকে মাইক্রোস্কোপের নিচে দেখার জন্য বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থর ব্যবহার রয়েছে। তো দেখা যায় যে বেসোফিল যেটা, সেটা সাধারণত ক্ষারধর্মী বা বেইজ, যেটা ক্ষারধর্মী রঞ্জক পদার্থগুলোর প্রতি এরা এক ধরনের আকর্ষণ অনুভব করে, তাই এদেরকে আমরা বলি বেসোফিল। তো তার পরবর্তীতে খেয়াল করো, যারা একটু ইউসিন নামক রঞ্জক পদার্থের প্রতি যার বিশেষ আকর্ষণ আছে, তাদেরকে সেই রক্তকণিকাগুলোকে আমরা বলছি ইউসিনোফিল, বা সেই শ্বেত রক্তকণিকাগুলোকে আমরা বলছি ইউসিনোফিল। আর যাদের কোনো ধরনের রঞ্জক পদার্থের প্রতি কোনো আকর্ষণ নেই, যারা নিজেদের জায়গা থেকে নিউট্রাল, নিরপেক্ষ, তাদেরকে আমরা বলছি নিউট্রোফিল। তো এখানে যে রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাগুলো তুমি দেখতে পাচ্ছ, 5 ধরনের শ্বেত রক্তকণিকা আমরা দেখতে পাচ্ছি: লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল এবং ইউসিনোফিল। তো এদের কাজ সম্পর্কে আমরা একটু এখন জানব। তো দেখা যায় এই তোমার মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটি হচ্ছে, তোমরা খুব ভালো করে একটা শব্দ হয়তো বিজ্ঞান বই অনেকবার পড়েছো, সেটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি? তুমি জানো যে আমাদের শরীরের ভেতর কোনো জীবাণু, রোগ জীবাণু, যেগুলো আমাদের শরীরের কোষকে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমাদেরকে আক্রমণ করতে চায়, সেই রোগ জীবাণুগুলোকে বিভিন্ন ধরনের কোষ, ফ্যাগোসাইট কোষ, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফ্যাগোসাইট কোষ যারা তোমার এই রোগ জীবাণুগুলোকে খেয়ে ফেলে, গিলে ফেলে,
গিলে ফেলে নিজেরাই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেই কোষগুলোকে আমরা বলি ফ্যাগোসাইট কোষ। এবং যে প্রক্রিয়ায়, ঠিক আছে, যে প্রক্রিয়ায় যে এই যে গিলে ফেলার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ অণুজীব বা রোগ জীবাণুগুলোকে গিলে ফেলা এই খাদকগুলোকে, এই কোষগুলোকে আমরা বলি ফ্যাগোসাইট, আর গিলে ফেলার প্রক্রিয়াটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, তো খেয়াল করবে যে আমাদের যে আশেপাশে যে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আমাদের দেহে প্রবেশ করে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যেটাকে আমরা বলি প্যাথোজেন। ঠিক আছে, তো বা এই রোগ জীবাণুগুলোকে আমরা প্যাথোজেন বলি, আর যে রাসায়নিক পদার্থ ওরা ক্ষরণ করে সেটাকে আমরা সাধারণত অ্যান্টিজেন বলি। তো এইগুলোকে নষ্ট করার জন্য বা ধ্বংস করে দেওয়ার জন্য বা এই প্যাথোজেনগুলোকে খেয়ে ফেলার জন্য এই তোমার নিউট্রোফিল এবং মনোসাইটগুলো কাজ করে থাকে। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবে। তো এখানে একটু খেয়াল করে দেখো যে আমরা আগের চ্যাপ্টারে পরিপাক ও শোষণে পড়ে এসেছি যে যকৃতে এক ধরনের কোষ থাকে যাদেরকে আমরা বলি কাপফার সেল। সেই কাপফার সেলে দেখা যায় এরা কী করছে, বিভিন্ন ধরনের যে ক্ষতিকর উপাদানগুলো বা ক্ষতিকর রোগ জীবাণুগুলো যকৃতে প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে নষ্ট করে দিচ্ছে। তারা কি? তারা এক ধরনের ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ কারা? ঠিক আছে, ম্যাক্রোফেজ কারা, এটা একটা প্রশ্ন থেকে যাবে স্যার, ম্যাক্রোফেজ কারা। তো এই ম্যাক্রোফেজে আসার আগে আমি আরও কয়েকটা শব্দ তোমাদেরকে একটু বলে নিতে চাই, একটু খেয়াল করে দেখো। তো মনোসাইট, যেটাকে আমরা মনোসাইট বলছি, সেটি বেশ বড় সড়ো একটি রক্তকণিকা। ঠিক আছে, বেশ বড়। ইভেন যদি বলতে যাই তাহলে এই 5টি যে রক্তকণিকা, সেটি রক্তকণিকা তুমি দেখতে পাচ্ছ, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মনোসাইট। এবং মনোসাইটের উদ্ভব হচ্ছে মনোব্লাস্ট থেকে। ওকে, মনোব্লাস্ট। ব্লাস্ট শব্দের অর্থ হচ্ছে অপরিণত কোষ, মনে রাখবে। ব্লাস্ট, যেখানেই বায়োলজিতে তুমি যেখানেই ব্লাস্ট শব্দটা খুঁজে পাবে, বুঝতে পারবে সেটা অপরিণত কোষকেই বোঝাচ্ছে। তো মনোব্লাস্ট থেকে পরবর্তীতে মনোসাইট তৈরি হচ্ছে এবং সেটি আরও পরিণত হয়ে, এই মনোসাইটগুলো আরও পরিণত অবস্থায় ম্যাক্রোফেজে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাক্রোফেজগুলো কোথায় অবস্থান করছে? ম্যাক্রোফেজগুলো সাধারণত তোমার দেখা যাচ্ছে বিভিন্ন শরীরের বিভিন্ন কোষে বা টিস্যুতে অবস্থান করছে। এবং এটা শুধু রক্তে অবস্থান করছে ব্যাপারটা কিন্তু তা না, খেয়াল করবে, শুধু রক্ত কিন্তু এর অবস্থান করে না। এদের অবস্থান আমাদের শরীরের বিভিন্ন টিস্যুতেও আছে, যেখানে তারা অবস্থান করে রোগ জীবাণু সেখানে প্রবেশ করতে চাওয়া রোগ জীবাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খেয়ে ফেলছে বা ধ্বংস করে ফেলছে। আচ্ছা, এরপরে খেয়াল করো নিউট্রোফিল। নিউট্রোফিলও কিন্তু এক ধরনের ফ্যাগোসাইট কোষ, যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে নষ্ট করে দিচ্ছে বা খেয়ে ফেলছে। এবং দেখা যায় এই যে শ্বেত রক্তকণিকাগুলো আছে তার 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল, মানে এরা সংখ্যায় অনেক বেশি। ঠিক আছে, এরা সংখ্যায় অনেক বেশি। আবার আমাদের শরীরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে শরীরের কোনো কোষকে বা শরীরের কোনো অংশকে সংক্রমিত করতে চায় বা ক্ষতিগ্রস্ত করতে চায়, সর্বপ্রথম এই নিউট্রোফিলই সেখানে উপস্থিত হয়, খুব দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হয় এবং সেই জীবাণুগুলোর বিরুদ্ধে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তার যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে সে সক্রিয় করে তোলে। আচ্ছা, তো এরপরেই আসবে লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটগুলো আমি খেয়াল করে দেখবে যে আমি কিন্তু এখানে দানাদার অদানাদার মিক্স করে পড়াচ্ছি এবং এখানে আলাদা করে তোমাদের বইয়ে আলাদা করে বর্ণনা দেওয়া আছে। তো আমি মিক্স করে পড়াচ্ছি, তুমি তোমার সুবিধা মতো পড়ে নিবে বা লেকচারটি শুনে বই দেখে মিলিয়ে নেবে। বা তোমার হোমওয়ার্ক হিসেবে তুমি যখন লেকচারটি খাতায় তুলবে, এই লেকচারটি তোমার হোমওয়ার্ক হিসেবে যখন খাতায় তুলবে, তখন তুমি তোমার মতো পড়ে লেকচারটি শুনে তুমি গুছিয়ে সুন্দর করে তুলতে পারো বা পড়তে পারো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে লিম্ফোসাইট কোষগুলোর কথা বলছিলাম, এরা কিন্তু ফ্যাগোসাইট কোষ নয়। ওকে, এরা ফ্যাগোসাইট কোষ নয়।
এরা সাধারণত তোমার দেখা যায় কোনো রোগ জীবাণু যখন এদের সম্মুখীন হয় বা এরা যখন কোনো রোগ জীবাণু অণুজীবের সম্মুখীন হয়, সাধারণত এরা সেই জীবাণুটির বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি হচ্ছে এমন এক ধরনের প্রোটিনজাত পদার্থ যেটা তোমার আমাদের দেহে বিভিন্ন কোষ অর্থাৎ এই লিম্ফোসাইট কোষগুলোতেই তৈরি হয়। তৈরি হয়ে সেই অ্যান্টিজেন যারা হচ্ছে বহিরাগত পদার্থ, ঠিক আছে, আমাদের দেহের বহিরাগত অণুজীব আমাদের দেহকে ক্ষতিগ্রস্ত করতে চায়, ঠিক আছে, আমাদের দেহের কোষগুলোকে নষ্ট করতে চায়, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে এই অ্যান্টিবডিগুলো সক্রিয় হয়ে সেই অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করতে সাহায্য করে বা কাজ করে। অর্থাৎ লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের দেহে সাধারণত 3 ধরনের লিম্ফোসাইট পাওয়া যায়। একটি হচ্ছে বি লিম্ফোসাইট, একটি হচ্ছে টি লিম্ফোসাইট এবং একটি হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা সহজাত মারণ কোষ। তো দেখা যায় যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এরা অ্যান্টিবডি তৈরি করছে বা রোগ জীবাণুগুলোকে ধ্বংস করছে, বা এই যে ন্যাচারাল কিলার সেল এরাও সাধারণত তোমার অণুজীবগুলোকে বা যে বিভিন্ন ধরনের জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত করতে চায় তাদেরকে তোমার চিহ্নিতকরণ করতে বা তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যান্টিবডিকে তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসবে বেসোফিল। তো বেসোফিল এটার কাজ কী? বেসোফিল দানাযুক্ত বা হচ্ছে গ্র্যানুলোসাইট। তো এই বেসোফিলগুলো দেখা যায় আমাদের দেহে এটার পরিমাণ খুবই সামান্য পরিমাণ বেসোফিল আমাদের শ্বেতরক্তকণিকায় থাকে, শ্বেতরক্তকণিকা হিসেবে থাকে, এবং এটি হিস্টামিন ও হ্যাপারিন নামক প্রোটিনজাত কিছু পদার্থ তৈরি করে। তো এই হিস্টামিন কি বা হ্যাপারিন কি? তো কোনো রক্ত যখন সাধারণত আমাদের দেহে পরিবাহিত হয়, আমরা জানি সেটা রক্ত নালী দিয়ে পরিবাহিত হয়। আমি গত ক্লাসে বলেছিলাম যে ধমনী, শিরা, কৌশিক জালিকা এই নালীগুলো দ্বারাই সাধারণত রক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়ে থাকে। তো এই যে রক্ত নালীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই রক্ত তো এক জায়গায় যখন বেঁধে যেতেই পারত। তুমি তো জানো যে রক্তের মধ্য দিয়ে ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, খাদ্যের বিভিন্ন উপাদান, গ্লুকোজ, লিপিড, ঠিক আছে, বা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড, কত কিছুই তো পরিবাহিত হচ্ছে, বিভিন্ন ধরনের লবণ। তো রক্তের মধ্যে এই যে এত কিছু পরিবাহিত হচ্ছে, রক্ত যদি এক জায়গায় যখন বেঁধে যেত তাহলে কিন্তু সারাদিন রক্তের যে সঞ্চালন সেটা ব্যাহত হতো। তো রক্তের এই সঞ্চালন যেন ব্যাহত না হয়, সেটা যেন কোনো রক্তনালীতে জমাট বেঁধে না যায়, সেজন্য হ্যাপারিন কী করছে, রক্তকে এই রক্তনালীর ভেতরে তোমার জমাট যেন না বাঁধতে পারে সেটাকে প্রতিরোধ করছে। অর্থাৎ হ্যাপারিন রক্তনালীর ভেতরে রক্তকে জমাট বাঁধতে দিচ্ছে না। আর এই রক্ত প্রবাহের জন্য রক্তর যে নালীগুলো সেটাকে প্রসারিত করছে, বাহিকাকে প্রসারিত করছে হিস্টামিন। তো হিস্টামিন রক্তনালিকাকে বা রক্তবাহিকাকে প্রসারিত করছে, আর হ্যাপারিন রক্তবাহিকাতে রক্তকে জমাট বাঁধতে দিচ্ছে না। এটাই হচ্ছে এদের কাজ। আচ্ছা, তারপরে আসে ইউসিনোফিল। তো ইউসিনোফিল কী কাজ করে? ইউসিনোফিলের মূল কাজই হচ্ছে আমাদের দেহে বিভিন্ন কারণে আমরা দেখা যায় কারো ডাস্ট অ্যালার্জি আছে, কেউ হয়তো একটু চিংড়ি মাছ খেলো, বা কেউ হয়তো একটু ইলিশ মাছ খেলো, বা কেউ হয়তো একটু বেগুন ভাজি খেলো, তাতেও তার কি অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে। অর্থাৎ ওই খাবারগুলোতে তার যে খাবারগুলোর যে উপাদান আছে, যে খাবারগুলোর ভেতর যে এলিমেন্টসগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, সেগুলো হয়তো তার শরীরের কোষগুলো সহজভাবে নিতে পারছে না। ফলে সেটার বিরুদ্ধে তার দেহের যে প্রতিরোধ ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থার যে অংশগুলো, সেটা হয়তো একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এই বিরূপ প্রতিক্রিয়ার ফলে তার যে একটা কষ্ট হচ্ছে, তার দেহে যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হচ্ছে, সেটাকে লাঘব করার বা সেই অ্যালার্জিজনিত প্রতিক্রিয়াকে গ্রহণ করে সেটাকে কমিয়ে ফেলার যে দায়িত্ব, সেটা হচ্ছে ইউসিনোফিলের। তো এই ছিল আমাদের শ্বেত রক্তকণিকার গুলোর বর্ণনা এবং তাদের কাজ। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং যদি কোথাও কোনো সমস্যা থেকে যায়, যে বুঝতে পারো, মনে হয় যে স্যার হয়তো কোনো একটা জিনিস বাদ দিয়ে গেছে বা কোনো একটা জিনিস তোমার মনে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো। সবসময় হয়তো
তাৎক্ষণিকভাবে উত্তরটা দেওয়া সম্ভব হয় না, তবে আমি চেষ্টা করব সেটা সেই কমেন্ট বক্সে উত্তরটা দেওয়ার, বা তোমাকে ইনবক্স করে হলেও প্রশ্নের উত্তরটা জানিয়ে দেওয়ার। তো পুরো লেকচারটি তুমি মনোযোগ সহকারে দেখেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর লেকচারটি অবশ্যই যা যা শুনেছো, যা যা বুঝতে পেরেছো খাতায় লিখে সেটা কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দিবে আশা করব। আর সুস্থ থাকো, ভালো থাকো, চেষ্টা করো বাসায় থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য। আর যদি বাইরে যেতেই হয় অবশ্যই একটি মাস্ক ইউজ করো, পকেটে একটি স্যানিটাইজার সবসময় নিজের কাছে রাখো। কোনো কিছু ধরে হাতটাকে স্যানিটাইজ করে তারপর নিজের অন্য কাজগুলো করো, নাকে মুখে হাত দিও না। সর্বোপরি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।